উপরে যে ডেসক্রিপশনটা দেখতেছেন, একটা পিএইচডি অফার, ২টা ম্যাক্স স্কলারশিপের রিকমেন্ডেশন লেটার, একটা আরএসশিপ অফার, একটা ইরাসমাস মডেল স্কলারশিপ, সবগুলোই ব্যাচেলর শেষ করার আগে অর্জন আমার। তো মেইনলি তারপর তো আইসা পড়ছি ইরাসমাস প্রোগ্রামে। মেইনলি এই ভিডিওতে আজকে বলবো যে কিভাবে আমি ম্যাক্সটা অ্যাপ্লাই করছিলাম, কিভাবে প্রফেসর ম্যানেজ করছিলাম এবং কিভাবে মানে এত অফার ব্যাচেলর শেষ করার আগেই আমি পেয়ে গেছিলাম। শুরুতেই আগে ম্যাক্সের ব্যাপারে বুঝতে হবে যে ম্যাক্স স্কলারশিপটা কি। এটা মেনলি জাপানের গভর্নমেন্ট একটা স্কলারশিপ, যেটাতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাপ্লাই করে এবং যেটা মানে জাপানের সবচেয়ে মানে বলা যায় যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি অ্যামাউন্ট দেয় এরকম একটা স্কলারশিপ। অলমোস্ট ১,৪৪,০০০ ইয়েনের মতো আশেপাশে, তার বাংলা টাকা ১,২০,০০০ বা ১০,০০০ টাকার আশেপাশে হবে। তো ম্যাক্স মেইনলি ২ রকমের। একটা হলো ইউনিভার্সিটি রিকমেন্ডেড বা প্রফেসর রিকমেন্ডেড যেটাকে বলা হয়। আরেকটা হলো এম্বাসি রিকমেন্ডেড। এম্বাসি রিকমেন্ডেড আমার জানা মতে প্রতি বছর ১০টা থেকে ২০টা বা এরকম আশেপাশে কোনো সিট থাকে, যেখানে রিকোয়ারমেন্টই থাকে 3.5 জিপিএ ছাড়া ছেলেপেলে এপ্লাই করতে পারবে না। যেটা মানে আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা মানে কোনো মানেই হয় না এটা দেওয়া। সিজিপিএ 3.5 না পেলে এপ্লাই করতে পারবে না। তাহলে ছেলেপেলে যাবে কই? আচ্ছা বাদ, সে ব্যাপারে কথা বাদ। তো আরেকটা যেরকম আছে সেটা হলো প্রফেসর রিকমেন্ডেড, এবং সেটার একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হলো আউট অফ সিজিপিএ 3 এর মধ্যে 2.3 হইতে হবে। স্কেলটা হলো জাপানের স্কেলে। আপনার যে মার্কস পার্সেন্টেজ আছে সেটাকে তারা তাদের স্কেলে কনভার্ট করে দেন দেখবে 2.3 পায় নাকি, হয় নাকি। তো আমি মোটামুটি টেনশনে ছিলাম যে হবে কি হবে না, আমার জিপিএ তো অনেক কম। কিন্তু আমার একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তখন গ্রেডিং সিস্টেম ছিল অনেক হাই, মানে আপনার ৯০-৯৩ তে প্লাস। তার মানে আপনি যদি 2 পয়েন্ট বা 3 পয়েন্ট পান, তো আপনার গ্রেড মোটামুটি ৭০% এর আশেপাশে। তো নেক্সটে 2.3 মানে মোটামুটি ধরা যায় যে 70% এর উপরে মার্কস থাকলে আপনি ইজিলি 2.3 হয়ে যাবে। কারণ তাদের যেই র‍্যাংকটা থাকে বা যেই স্কোরিংটা থাকে সেইটা অনুযায়ী ৭০ প্লাস মানে আপনার টোটাল মার্কস পার্সেন্টেজ যেটা থাকে, জিপিএ যাই হোক ডাজন্ট ম্যাটার। আপনার মার্কস পার্সেন্টেজ যদি থাকে যে 70 এর উপরে, তাহলে আপনি মোটামুটি এপ্লাই করতে পারবেন। তো আমার এটা ছিল একটা প্লাস পয়েন্ট। তো যখন মেইল করা শুরু করছি, তো শুরুতে একটা কথা বলে নেই যে যদি মেইল করার ইচ্ছা থাকে, মানে যদি আপনি প্রফেসরের সাথে কানেকশন হয়ে দেন আপনি নেক্সট এপ্লাই করতে চান, যেটা ইউনিভার্সিটি রিকমেন্ডেড বা প্রফেসর রিকমেন্ডেড বলে, আপনাকে অবশ্যই অনেক ধৈর্যশীল হইতে হইব। দিন-রাত ২৪ ঘন্টা মেইল করবেন বাট একটা রিপ্লাই পাবেন না। যেটা মানে বলে না যে কাজের ফলাফল না আসলে কাজ করার ইচ্ছা চলে যায়, এবং এটা নরমাল। এই মনোবলটা নিয়ে আপনার মেইল করা স্টার্ট করতে হবে যে না, আমি এখন মেইল করা শুরু করতেছি, দ্যাট মিনস যত কিছুই হোক থামা যাইব না। তো শুরুতে যখন মেইল করা শুরু করলাম, আপনি তাকে র‍্যাংক করবেন যে কোন ইউনিভার্সিটিতে মেইল করবেন প্রফেসরদের। তো জাপানে ক্যাটেগরি থাকে, A ক্যাটেগরি, B ক্যাটেগরি। তো অবশ্যই শুরুতে আমি জানি না ছেলেপেলে কেন সবার নিচের ইউনিভার্সিটি গুলো ধরে বা উপরেরটা ধরতে ভয় পায়। আগে সাহস আনতে হবে যে ভাই আপনি যাই করেন সমস্যা নেই, মেইল দিতে তো সমস্যা নেই। আপনি রিপ্লাই পান বা না পান ডাজন্ট ম্যাটার। আপনার মেইল করতে তো সমস্যা নেই। হইতে পারে আপনার টাইম যাবে একটা দিন বেশি ১০ জন প্রফেসরকে মেইল করা। বাট আপনি তো মেইল করতে পারতেছেন, সাহস তো রাখতে হবে, ঠিক না? তো শুরু করলাম ইউনিভার্সিটি অফ টোকিও থেকে, জাপানের নাম্বার 1 ইউনিভার্সিটি যেটাকে বলা যায়। তারপরে একটার পর একটা থাকে মানে ইটোকিও ইউনিভার্সিটি যেটা ১ নাম্বারে। তারপরে থাকে তোহোকু, তারপরে হিরোশিমা, এরকম লেভেল থাকে। তো করলাম মেইল। শুরুতে ২০-৩০ টা মেইল, 0 রিপ্লাই, এবং কিছু নেগেটিভ রিপ্লাই যে, "তোমার জিপিএ অনেক কম, তুমি নেক্সট এপ্লাই করলে পাবা না।" এবং আমাদের এখানে কম্পিটিশন অনেক বেশি, যেটা নরমাল। মানে ইউনিভার্সিটি অফ টোকিওতে যারা এপ্লাই করে তারা খুব হাই লেভেলের ছেলেপেলা থাকে। দ্যাট মিনস তাদের জিপিএ 4 আউট অফ 4। আমি আমার কেন হয়নি নেক্সটে ওটা আমি বলব শেষের দিকে। ওয়েট করেন। তো আমি মানে মেইল করা শুরু করছিলাম। তো প্রচুর বাজে রিপ্লাই। তো থামি নাই। যে ৫০ টা মেইল দিয়ে দিছি, শুধু নেগেটিভ রিপ্লাই। মাথা মুথা তো গরম। কারণ ভাই এখানে আমার সেমিস্টার চলে, এখানে আমার পড়াশোনা চলে। আমি ওগুলো বাদ দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস করে রাতে এসে আবার প্রফেসর নিয়ে ঘাটাঘাটি করে লিস্ট করে দেন প্রফেসরদের মেইল করতে হয়। এটা এত ইজি না। তো রাতের বেলা জেগে থাইকা দেন মেইল করা এবং মানে কোনো রিপ্লাই না পাওয়া অবশ্যই মানে খুব একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগে যে কিরে ভাই কি হইতাছে? তো বাদ, ইউটোকিও শেষ হইলো। দেন শুরু করলাম আরাকুস ইউনিভার্সিটিতে এপ্লাই করা। তো যখন হিরোশিমাতে এপ্লাই করলাম, ইওয়াতে ইউনিভার্সিটিতে এপ্লাই করলাম। তো কয়েকটা মেইলে রিপ্লাই আসা শুরু করলো। যে মানে তখন ১০০ প্লাস মেইল হয়ে গেছে। তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে। তো ২ টা ৩ টা করে রিপ্লাই পাওয়া শুরু করলাম। তো এরকম করতে মোটামুটি আমার জানার মতে ২০ দিন বা ৩০ দিনের মধ্যে মোটামুটি ২০০ প্লাস মেইল রিপ্লাই মানে মেইল পাঠিয়ে দিছি। যে ভাই রিপ্লাই দিলে দেন, না দিলে না দেন। আমি আমার মেইল পাঠানোর পাঠাবো। তো
মোটামুটি 200 প্লাস মেইল করার পর তখন রিপ্লাই আসা শুরু হইছে। তো আমার যতটুকু মনে হয় যে আমি টোটাল মেইল করছিলাম ৩০০ র কাছাকাছি মেবি ওআইএসটি মিলায়া। কারণ ওআইএসটিতে আমার ইচ্ছা ছিল যে পিএইচডি করা। ওআইএসটিতে ডাইরেক্ট পিএইচডি নেয়। দ্যাট মিনস ওখানে মাস্টার্স অ্যান্ড পিএইচডি এট এ টাইম ৫ বছরের কোর্স। আ তো সব মিলায়া মোটামুটি ৩০০ র কাছাকাছি মেইল করছিলাম এবং তার মধ্যে থেকে ১০ জন প্রফেসর মানে একদম ইন্টারভিউর জন্য রেডি ছিল। আর ৫০ টার উপরে ভালো মোটামুটি রিপ্লাই পাইছিলাম যে, "ওকে, তুমি এপ্লাই করো, আমি দেখতেছি।" মানে জেনারিক রিপ্লাই নরমালি। আর জেনারিক রিপ্লাই এর এপ্লাই করার কোনো মানে হয় না। কারণ জাপানে অনেক ইউনিভার্সিটিতে আপনার এন্ট্রান্স এক্সাম দিতে হয়। মানে যাওয়ার আগে আপনার সেখানে একটা এক্সাম দিতে হয় যাওয়ার আগে। তো ওইটা ভাই, ওইটা আরেক ঝামেলা। আপনার যা টাকা-পয়সা খরচ করা। আর আমি এরকম একটা পারসন ছিলাম যে ভাই মানে আমার পকেট থেকে একটা টাকা আমি খরচ করব না। এটা আমার সবার আগেই একটা ছিল যে না, ভাই অনেক টাকা খরচ করছি প্রাইভেটে পইড়া। আর টাকা খরচ করার কোনো ইচ্ছা নাই। তো মোটামুটি ইন্টারভিউর জন্য ১০-১২ টা প্রফেসর আমাকে বলল যে, "আসো কথা বলি।" আমি বললাম যে, "ঠিক আছে, ডেট দেন আপনার।" তো বলল, "তুমি কবে কি ফ্রি?" আমি বললাম যে, "আমি শুক্র, শনিবার ফ্রি। কারণ আমাদের দেশের সিস্টেমে শুক্র, শনিবার বন্ধ, ক্লাস থাকে না।" তো উনারা বলে যে, "ওকে, তাহলে ফ্রাইডেতে।" কারণ আই থিংক জাপানে শনিবার আর রবিবার অফ ডে থাকে। তো ফ্রাইডেতে ওয়ার্কিং ডে, দ্যাট মিনস তারা ওয়ার্কিং ডেতে আমার ইন্টারভিউ নিতে পারবে। তো মোটামুটি রেগুলার এরকম এক উইকে প্রফেসরের সাথে আরেক উইকে প্রফেসরের সাথে। কারণ কি? কারণ তার সাথে ইন্টারভিউতে বসার আগে আপনার আগে বুঝতে হবে যে উনি কি চায়। উনি কি নিয়ে কাজ করে, উনার পুরো ফিল্ডটা কি? এবং আপনি তার কাজের সাথে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন, আপনি তার কাজ ব্যাপারে কতটুকু জানেন। উনি মেইনলি এই কারণে আপনার সাথে কথা বলতে আসছে। যে তুমি আমার ব্যাপারে কি জানো আর আমি তোমার ব্যাপারে কি জানি, তাই আমাকে এখন মানে ডিসকাশন করব আমরা। তো মোটামুটি তার ব্যাপারে ১ সপ্তাহ তো স্টাডি করতে হবে। তার পাবলিকেশন কি, তার পেপার কি হইছে, তার ল্যাবের ফান্ডিং এর অবস্থা কিরকম, সে কি চায়। তো মোটামুটি নরমালি কথোপকথন হয় যে, "কি করবা? তোমার কি ইচ্ছা বা কি নিয়ে কাজ করতে চাও? রিসার্চ প্রপোজাল কি তোমার?" হ্যান-ত্যান। তো এরকম করে মোটামুটি কিছু ভালো হইছে, কিছু খুব বাজে গেছে। এরকম প্রফেসর আছে আমি তার সাথে মানে কিচ্ছু বুঝি নাই উনি কি বলছে। মানে একটা উনার রিসার্চের একটা পার্ট আমি বুঝি নাই। উনি আমারে ধরছিল যে, "তুমি আমার এই পেপারটার এটা কি কাজটা কিভাবে করছো মানে বলো।" আমি তো ভাই মাত্র 3rd ইয়ার একটা স্টুডেন্ট। মানে বিএসসি করতাছি। আমি বলছি যে, "আমার পক্ষে পসিবল না। আমি এগুলো এখন ধরে টাচও করিনি। আর আমার এখন ল্যাব ওয়ার্ক এর কোনো কিচ্ছু আমি জানি না। আমি জাস্ট বায়োইনফরমেটিক্স এর কিছু ওয়ার্ক করছি টুকটাক এবং আমি আমার মানে নিজের মতো করে আস্তে, আস্তে শিখতাছি।" তো এরকম নরমাল মানে কি আপনার ভালো যাবে, খারাপ যাবে। তো কিছু প্রফেসরের সাথে খুব ভালো কমিউনিকেশন গেছে। উনার সাথে আমার মানে রিসার্চ প্রপোজাল বা কমিউনিকেশন যেটা হয় উনি পছন্দ করছে। তো তার মধ্যে থেকে মোটামুটি ৫ জনের মতো যে বলছিল যে, "না, তুমি আসো।" বাট আমার ২ জন বলছে, "আমার কাছে ফান্ডিং নাই। তো তোমার আসতে হলে নিজের ফান্ডে আসতে হবে। বাট আমি রিকমেন্ড করতে পারবো, তুমি অ্যাডমিশন নিতে পারবা। সমস্যা নাই। এবং তোমার সেমিস্টার ফি দিতে হবে ৳৯,০০,০০০ ১ বছরে জাপানে মোটামুটি মানে ৳৭-৮ লাখ টাকার মতো থাকে। আমার জানা মতে ৳৭-৮ লাখ ইয়েন সরি। তো বাংলাদেশী টাকা ৳৭,০০,০০০ ৳৮,০০,০০০ টাকার আশেপাশে। তো আমি বলছি পসিবল না। আমি এখানে খুঁজতেছি ফুল ফান্ডেড স্কলারশিপ। কেন আমি ৳৭-৮ লাখ টাকা খরচ করে যাব? তার মধ্যে ২ জন প্রফেসর আমাকে বলছে যে, "তুমি ম্যাক্সটা এপ্লাই করো। আমি রিকমেন্ডেড করতাছি এবং ইন্টারন্যাশনাল অফিসে আমি তোমাকে নিয়ে মেইল করব।" আর একজন প্রফেসর আরআইশিপের অফার করছে যে, "তুমি আসো আরআইশিপে, আমি তোমাকে এত মানে ৬০,০০০ এর ইয়েনের মতো দিবে।" মানে জাপানে তখন চলাফেরা বা খাওয়ার জন্য একটা স্টুডেন্টের ৬০,০০০ ইয়েন লাগে। মানে মোটামুটি খরচ একজন পারসনের। আর বাকি টাকা কি? বাকি টাকা পার্ট টাইম থেকে তুমি জোগাড় করে নিও। আমি বলছি যে, "না, আমি রিসার্চ করতে যাবো। আমি কোন পার্ট টাইমে বা টাইম নষ্ট করতে আমি যাব না। আমার প্রতিটা টাইম আমার জন্য ইম্পোর্টেন্ট।" তো উনারা বলছে যে, "ঠিক আছে, তো তুমি ভাইবা দেখো।" তো আমি বলছি যে, "না, আমার কাছে অলরেডি ম্যাক্সটার আছে।" কারণ সব প্রফেসর ম্যাক্সটা অ্যাপ্লিকেশন করতে পারে না, রিকমেন্ডেশন করতে পারে না। ডিপেন্ড করে ডিপার্টমেন্ট, প্রফেসর অ্যান্ড পজিশন। তো যে প্রফেসর ছিল ২ জন ম্যাক্সটা এপ্লাই করার জন্য আমাকে বলছে। তার মধ্যে ইওয়াতে ইউনিভার্সিটির যে প্রফেসর ছিল, উনি আমার বলতেছে, "তোমার হাতে কি আর কোন প্রফেসরের মানে লিস্ট বা আছে? মানে কমিউনিকেশন করা তোমার আছে যে এরকম প্রফেসর তুমি তার আন্ডারে ম্যাক্সটা এপ্লাই করবা?" আমি বললাম যে, মানে মিথ্যা কথার কোনো মানে হয় না। ঠিক না? ডাইরেক্ট বলছে যে, "ইয়েস। হিরোশিমা ইউনিভার্সিটির এক প্রফেসর আছে যার আন্ডারে আমার স্কলারশিপ এপ্লাই করার কথা এবং উনিই আমারে ফার্স্ট মানে বলছে যে, আমার আন্ডারে তুমি করো। তো আপনি 2nd পারসন।" তো উনি বলতেছে, "ওকে।" কারণ ইওতো ইউনিভার্সিটি থেকে হিরোশিমা ইউনিভার্সিটির র্যাংক বেশি এবং তাদের ফান্ডও বেশি। এবং আই থিংক পজিশনও বেশি হবে। যেহেতু প্রতিটা ইউনিভার্সিটি রিকমেন্ডেড ম্যাক্স স্কলারশিপ পজিশন থাকে মোটামুটি ২ টা বা ৩ টা সিট থাকে বা এরকম আশেপাশে থাকে। তো উনি বলল যে, "তুমি ওখানে করো, ওখানে হওয়ার চান্স বেশি। আমার এখানে ফান্ড কম, আমার এখানে পজিশন কম।"
তো আমি বলতেছি ঠিক আছে। তো উনি বলল যে, "তোমার যদি ওখানে না হয় তারপরে তুমি আমার সাথে আবার যোগাযোগ করো ফিউচারের জন্য। আমি দেখুমনি কি করা।" তো হিরোশিমা ইউনিভার্সিটির প্রফেসরের আন্ডারে এপ্লাই করলাম। তো এখন অ্যাপ্লিকেশনে কি, কি লাগে? আ ইন্টারন্যাশনাল অফিসের সাথে উনি কানেকশন করে দিবে আপনারে। যেটা আমার স্টুডেন্ট, আমি রিকমেন্ড করতেছি, ওই এবার ইউনিভার্সিটি রিকমেন্ডেড ম্যাক্স স্কলারশিপে এপ্লাই করবে। তো এখানে আবার ২ টা ধাপ থাকে। সেটা হইলো, একটা হলো স্পেশাল ক্যাটেগরি, একটা হলো জেনারেল ক্যাটেগরি। তো আমার যে প্রফেসর ছিল হিরোশিমা ইউনিভার্সিটির, উনি বলছে যে, "না, তুমি বোথটাতেই করো। কারণ তোমার জিপিএ অনেক কম।" তো এই জিপিএ দিয়ে হিরোশিমাতে এপ্লাই করা মানে খুব রিস্কি হয়ে যায়। তুমি না পাওয়ার চান্স বেশি। তা উনি বলতেছিল যে, "I want to take that risk." তো আমি বলছি, "ঠিক আছে, দেখি কি হয়।" এপ্লাই করতে তো সমস্যা নেই। আমার তো টাকা খরচ হইতেছে না ফ্রি। জাস্ট আমি কিছু হ্যাঁ, আপনাকে এক্সট্রা এপ্লাই করার জন্য বাংলাদেশ থেকে আপনার কিছু ডকুমেন্টস একটা সেট করে সেটা ডাইরেক্ট হিরোশিমা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডেস্কে পাঠাইতে হইব। তো আমি এটাই করছি। আমি ইউনিভার্সিটি থেকে কিছু ডকুমেন্ট কালেক্ট করছি। ফর এক্সাম্পল ট্রান্সক্রিপ্ট, তারপর এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন এর সার্টিফিকেট, তারপরে এমওআই মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আমার আইএলটিএস এর বিপরীতে যেটা দিতে হইছে। আমার আইএলটিএস ছিল না। তো অল্টারনেটিভ যা পসিবল হয় সব দিছি এবং ওরা মানে ইন্টারন্যাশনাল অফিস থেকে আমারে কনফার্ম করছে যে আপনার সব ডকুমেন্টস পাইছে এবং যে আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল করছেন। আপনি এপ্লাই করছেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। লেটস সি। তো তার মোটামুটি ২ মাস পরে বা ৩ মাস পরে ইমেইল আইছে যে আপনার হয় নাই। তো মোটামুটি ইন্টারন্যাশনাল অফিসের যে একটা মানে লোক ছিল, তো উনার সাথে ভালো সম্পর্ক ছিল আমার। কারণ উনার সাথে অনেক কথা হইছে আমার। কাছাকাছি যে কিভাবে এপ্লাই করব, অল্টারনেটিভ কি দেওয়া যায়। তো উনি আমারে বলছে, "আপনার এটা নেন, আপনি ওইটা নেন। যেহেতু আপনার মানে আইএলটিএস নাই, আপনি এমওআই দেন। যেহেতু আপনার সার্টিফিকেট নাই, তো আপনি এক্সপেক্টেড গ্র্যাজুয়েশন ডেট সার্টিফিকেটটা মেক করে আমাকে দেন।" তো সব এগুলা দিছি। তখন আমার ক্রেডিট, আমার টোটাল জিবির ক্রেডিট হলো ১৩৩ এর মতো। তো তখন আবার ক্রেডিট মাত্র ফিল হইছে মানে 79 আ মানে ৭৯ টা। তো উনি বলতেছিল যে, "আপনার ক্রেডিটও কম।" তো আমি বলেছি, "দেখেন সমস্যা নাই। বাট আমি এপ্লাই করলে তো সমস্যা নাই। যেহেতু নেক্সট এপ্লাই করলে হয়ে গেলে আমি যেকোনো সময় ঢুকতে পারবো। মানে বলব যে আমি এই সেশনের পরের সেশন ঢুকবো। হোল্ড করা যায়। অনেক ইউনিভার্সিটিতে হোল্ড করার সিস্টেম আছে নেক্সট এর।" তো পরে এপ্লাই করলাম, এটা হয় নাই। তো উনাকে আমি বলতেছিলাম যে, "কেন হয় নাই বা কিভাবে কি?" তো পরে উনি বলতেছিল যে, "এইবার যারা আসছে ওদের মধ্যে একজনের প্রোফাইল হলো 4 আউট অফ 4 এবং ওই মেয়েটা মানে সে একটা মেয়ে। তো বলছিল ওই মেয়েটা তার ইউনিভার্সিটিতে 2nd গার্ল এবং সে 4 আউট অফ 4 পায়া তার পাবলিকেশন আছে সেখানে এপ্লাই করছে এবং তাকে আমরা নিছি। তো এবং তাকে আরেকটা প্রফেসর রিকমেন্ড করছে। তো যেহেতু সিট অনেক কম এবং তার মধ্যে ক্যান্ডিডেট মানে প্রফেসর রিকমেন্ডেড আসা যায় না। আসা যায় সে ক্যান্ডিডেটটা কিরকম। হ্যাঁ? মানে কিছু তো আসা যায় ঠিক আছে বাট ক্যান্ডিডেটটা মেইন। সো সো সে পায়ে গেছে। ইটস ওকে মানে আমার তো মোটামুটি মন-টন খারাপ। তো পরে ওই প্রফেসরকে বললাম যে, "এরকম, এরকম হয় নাই, কি করা যায়?" তো উনি বলতেছিল, "তুমি একটু হোল্ড করো। যেহেতু এই বছর আসতে পারতেছো না, তুমি এপ্লাই করে দেখো। তোমার যদি টাকা থাকে তুমি টাকা দিয়ে আসো। আর নাহলে নেক্সট বছরের জন্য ওয়েট করো।" তখন তার মানে ১-২ মাস পরই ইরাসমাসের রেজাল্ট দিছে। ইরাসমাস হয়ে গেছে। তো উনারে বললাম যে, "আমার তো ইরাসমাস হয়ে গেছে। তো এখন কি করা যায়?" তো উনি বলতেছিল যে, উনি বলতেছিল যে, "আমি জানতাম তোমার একটা না একটা হবেই। কারণ চেষ্টা করলে মানে হবে না এরকম জিনিসটা না।" উনি বলতেছিল যে, "I know you have the potential হ্যান-ত্যান" মানে বলেই সবাই এরকম। তো পরে বলতেছিল যে, "তোমার যেহেতু নেক্সট হয় নাই, তুমি যেহেতু ইরাসমাসে চলে গেতেছো ইউরোপে। তো তুমি যদি চাও আমার মানে তোমার জন্য আমি ২০০০ তুমি ২৬ সালে শেষ করবে। তুমি ২০২৬ সালে আমার ল্যাবে পিএইচডি স্টুডেন্ট হিসেবে জয়েন করতে পারো।" ফান্ড কিরকম? ফান্ড হলো সেম। জাপানে ম্যাক্সটার ফান্ড পিএইচডির জন্য সেম 1.45 মানে ১,৪৫,০০০ ইয়েন। মানে যেটা খুবই অল্প। মানে I don't know মানে জাপানে কেন এই টাকাটা বাড়াইতেছে না। তো জাপানের ফান্ডিং সিচুয়েশন বর্তমানে ভালো না। তো উনি কদিন আগে উনার সাথে কথা হইতেছিল আমার। যে উনি বলল যে, আ "তুমি জাপানে আইসো না, তুমি ইউরোপে ফাইন্ড আউট করো।" কারণ সিরিয়াসলি ইউরোপের যে পিএইচডি পজিশন তার ফান্ড অনেক বেশি, টাকার অ্যামাউন্ট মিনিমাম মানে হালাছাড়া হলো ৩ থেকে ৪ লাখ টাকা মানে মান্থলি। যেখানে জাপানে মাত্র ১ লাখ ১.৫ লাখ টাকা দেয়। তো যেটা খুবই কম। মানে একটা ফ্যামিলি চালানোর জন্য বা একটা স্টুডেন্টের মানে এই পজিশনে আইসা একটা পিএইচডি ক্যান্ডিডেট বা একটা ডক্টরেট স্টুডেন্ট হয়ে যদি আপনি এত কম অ্যামাউন্ট পান, জাপানে তো কেউ মুভ করতে চাইবে না। উনি বলতেছিল যে, "আমি রিকমেন্ড করব তুমি ইউরোপে এইবার ইউএসএ তে ট্রাই করো। কারণ ওখানে ফান্ড বেশি, ওখানে পজিশন বেশি।" এবং এখানে আমি আসার পর দেখতেছি ভাই অনেক পজিশন। মানে বড় কথা বলতেছি না যে এখানে ম্যাক্স প্ল্যাংকের শুরু মানে যদি আমি বলি, আপনি যদি চান ম্যাক্স প্ল্যাংকে যদি মোটামুটি আপনার একটা এক্সপেরিয়েন্স ও নেটওয়ার্ক হয়, আপনার জন্য কোনো ব্যাপারই না পিএইচডি পাওয়া এখানে। কারণ একটা প্রফেসরের আন্ডারে ২-৩ জন ক্যান্ডিডেট মানে ওরা চায়, স্টুডেন্ট নাই। জিনিসটা এরকম। মানে
ফাঁকা আছে ওকে, এটা সারা জীবন ফাঁকা থাকবে সমস্যা নেই। বাট পটেনশিয়াল স্টুডেন্ট যতক্ষণ তারা না পাবে, তাদের সাথে যায় এরকম স্টুডেন্ট না পাবে ততক্ষণ তারা ফিল করবে না। আমাদের মতো না যে ১০ জন ক্যান্ডিডেট এপ্লাই করছে ২ টা সিট ফিল করতে হবে, এরকম না। ১০ জনের মধ্যে যদি একজনও পটেনশিয়াল না থাকে, ওরা একটা সিটও ফিল করবে না। সেই সেশন ফুল ফাঁকা রাখবে। যে ওকে সেশন অফ, কারো পাই নাই, কোন স্টুডেন্ট আমাদের কাজের না, বাদ। নেক্সট ইয়ার আবার এপ্লাই করব, দেখুন কেউ পাই নাকি। তো সেম ওয়েতে বিদেশে এই সিস্টেম, মানে ইউরোপে তাদের স্লট আছে ২-৩ জন করে ফাঁকা সিট আছে, পিএইচডি ক্যান্ডিডেট মানে অপরচুনিটি আছে। বাট ঐরকম ক্যান্ডিডেট নাই। ওরকম পটেনশিয়াল ক্যান্ডিডেট থাকলে তারা ঠিকই নিয়ে এসা পিএইচডি করাবে। তো মানে এটাই ছিল মেইনলি আমার ম্যাথস স্কলারশিপ এপ্লাই করার জার্নি থেকে এই পর্যন্ত। আর আরো ডিটেইলসে বলা যায় ম্যাথস সম্পর্কে কিভাবে এপ্লাই করছি, ডকুমেন্টস কি লাগে নাকি আদার্স। যদি দরকার পড়ে আমি আরো মানে এই ব্যাপারে কথা বলবো এন্ড ভিডিও বানাবো। কমেন্টে জানায়েন যে কি ব্যাপারে জানার আছে বা কোনো কোয়েশ্চেন থাকলে। আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে।